হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন আমরা জানি সব সময় প্রত্যেকটা দিন আমরা নতুন কিছু বিষয়কে আমরা জানতে পারি এবং আমাদের দৈনন্দিন যে জীবন, সেই দৈনন্দিন জীবন বেশ কিছু কারণে ব্যথা বেদনায় ব্যাহত হয়। আর এই ব্যথা বেদনা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে হঠাৎ করে দেখছেন আপনি হাত নাড়তে পারছেন না, প্রচন্ড ব্যথা, ঘাড়ে টান লাগছে, ভাবছেন ঘুম থেকে উঠেছি, ঘুমের কোনো রকম চেঞ্জ হওয়াতে কি ব্যথাটা বেড়ে গেছে, আর এই ভাবনা থেকেই নানা রকম মেডিসিন নেওয়া শুরু হয়ে যায়। তাছাড়াও শেক দেওয়া, বাড়ির ঘরোয়া পদ্ধতি নানা কিছু অ্যাপ্লাই করছেন, বেশ কিছুদিন গেল, কিছুতেই ব্যথাটা যাচ্ছে না। তাই আগে প্রয়োজন জেনে নেওয়া যে হাত আর ঘাড়ের ব্যথার কি কারণ, যেটা ভাবছেন সেটা সত্যি সত্যি কি ঘুমের কোনো পয়সার চেঞ্জে হয়েছে, নাকি অন্য অন্য কারণও জুড়ে রয়েছে। এবং সঠিক সময়, আমরা সবসময় বলি, যদি আমরা বেশ কিছু রোগ জানতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু ট্রিটমেন্ট পসিবল এবং সঠিক সময় সেরে ওঠা সম্ভব। যদি আমরা নাই জানতে পারলাম, নিজেদের ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে দীর্ঘদিন আপনি ফল পাচ্ছেন না, তারপরে কি করণীয়? ডক্টরের কাছে যাওয়াটা করণীয়। হয়তো দেখা গেছে অনেক ডিলে প্রসিডিওর। আবার বিশেষ করে যারা বাড়ির মহিলারা রয়েছেন, তারা কর্মব্যস্ত তাদের জীবন, তারা ব্যথা বেদনা নিয়েই তাদের দৈনন্দিন জীবনে সমস্ত রকম কাজ করে যাচ্ছেন, কিন্তু অনেক সময় এই একইভাবে কাজ করে যাওয়াটাও হার্মফুল হতে পারে। যদি কারণ অন্য থাকে, এর পেছনে একটা কারণ রয়েছে, সেটাকে দীর্ঘদিন ইরিটেট করছেন, সমস্যাটা তো বাড়বেই, তাই না? তাই চলুন আজকে আর এই বিষয়ে বিশদে আমরা নিজের অ্যানালাইসিস করব না। হাত এবং ঘাড়ের ব্যথার বিভিন্ন কারণ কিন্তু রয়েছে, থাকতেই পারে নানা রকম কারণ। এই বিষয়ে বিশদে বলবেন একজন ডক্টর, যিনি খুব ভালো করে জানেন কেন এই ব্যথাগুলো হচ্ছে, তার কাছে গিয়ে আমরা সেরে উঠতে পারি। আজকে টপিক থাকছে আমাদের ঘাড় হাতের টান ও ব্যথা। এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, এর কারণ বলবেন, প্রতিকার বলবেন এবং ট্রিটমেন্ট বলবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সুষ্মা দাস, ক্রনিক পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। আমরা যখন ডক্টর ব্যথা নিয়ে কথা বলি, এটা কিন্তু খুব একটা সমস্যা। ঘাড় ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, এবং বেসিক্যালি দেখা যায় যে ঘাড়ের ব্যথাটা কাঁধ এবং হাত পর্যন্ত এক্সটেন্ড করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ হাত নাড়তে পারছেন না, বা কোনো রকম পয়সা চেঞ্জ করতে গিয়ে নানা রকম আওয়াজ করছেন, কারণ একটাই, তার অত্যন্ত কষ্ট হচ্ছে। বেসিক্যালি এটা কি ধরনের ব্যথা, কেনই বা এমন হয়? প্রথমেই বলি, ঘাড়ের ব্যথার কারণ বিভিন্ন রকমের কারণ হতে পারে। ঘাড়ে থাকে 3 ধরনের স্ট্রাকচার, মানে প্রাইমারিলি থাকে 3 ধরনের স্ট্রাকচার। মানে প্রথমে হচ্ছে বোন বা হাড়, এটা ছাড়া নার্ভ থাকছে কিছু, যেগুলো আমাদের ঘাড় থেকে বেরিয়ে এসে হাতে সাপ্লাই করছে, আর এটার আশেপাশে থাকছে কিছু মাসল। তো মেন কারণ যেটা দেখা যায় কি, যখন ঘাড়ে ব্যথা হচ্ছে, যেটা যেটা আর কি পেশেন্ট বলে কি ঘাড়ের পেছনে ব্যথা করছে এবং সেই ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে। হাতের দিকে যেই ব্যথা ছড়িয়ে যায়, সেটার কিছু কিছু ধরন আছে, মানে ক্যারেক্টারিস্টিক আছে। যেরকম যদি ঘাড়ে ব্যথাটা এরকম মনে হয় কি কোনো পার্টিকুলার ঘাড় বেন্ড করতে গিয়ে লাগলো বা নিচের দিকে ঝুঁকতে গিয়ে লাগলো, এবং সেই ব্যথাটা সাংঘাতিক তীব্র এবং সেটা কারেন্ট শকের মতো যদি লাগে, তাহলে আমাদের বুঝতে হবে কি এটা ঘাড়ে থেকে যেই নার্ভটা বেরোচ্ছে বা আমাদের শিরদাঁড়ার থেকে যেই নার্ভগুলো এসে হাতে সাপ্লাই করছে, সেই নার্ভগুলোর উপরে চাপ পড়ছে বলে এই ধরনের ব্যথা আর কি হচ্ছে। আচ্ছা, ঘাড়ে ব্যথাটা যদি ঘাড়ে ব্যথার মানে ঘাড়ের চারিপাশেই যদি লিমিটেড থাকে, অর্থাৎ মানে হাত পর্যন্ত যদি না ছড়ায়, তাহলে বুঝতে হবে তার অন্য কারণও থাকে। যেরকম কি ঘাড়ের মধ্যে যে শিরদাঁড়ার পিছনে ছোট ছোট মানে ভার্টিব্রা, যে ছোট ছোট হাড়গুলো থাকে, সেগুলোর নাম হচ্ছে ভার্টিব্রা। তার যে ছোট জয়েন্ট, তাতে যদি ঘষা লাগে, সেটা নর্মালি একটা বয়সের পরেই দেখা যায়। সেই ক্ষেত্রে ঘাড়ের ব্যথাটা ঘাড়েতেই লিমিটেড থাকে, হাতে আলাদা করে ছড়ায় না। আচ্ছা, তো এই ব্রডলি এই হচ্ছে বিভিন্ন কারণ যে কারণে ঘাড়ে ব্যথা হয়, এবং নার্ভ চাপা পড়লে ঘাড় থেকে হাতের দিকে ব্যথাটা ছড়ায়। সমস্যাটা হচ্ছে তখন ডক্টর, বিভিন্ন মানুষ যারা রয়েছে অনেক সময় বুঝতে পারেন না, তারা কিন্তু নানা রকম ট্রিটমেন্ট নিজের থেকে স্টার্ট করে দেন,
এবং বাড়িতে যদি বলি, খুব স্বাভাবিকভাবেই যারা বাড়িতে রয়েছেন এবং বাড়ির মহিলারা বিশেষ করে যেটা বলছিলাম, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ যারা ওয়ার্কিং লেডি তাদের বাধ্য হয়ে হয়তো ডক্টরের কাছে যেতে হচ্ছে, কিন্তু যারা ঘরোয়া কাজ করছেন সকাল থেকে রাত, মা মাসিমা যারা রয়েছেন আমাদের হেল্প করে থাকেন সবসময়, যাদের ছাড়া আমরা চলতে পারি না, তারা কিন্তু দেখা যায় নিজেদের শরীরের কন্ডিশনটাকে ওভারলুক করে যান। আদৌ কি বাড়িতে কোনো রকম এমন ব্যবস্থা রয়েছে যাতে এরকম ব্যথার ট্রিটমেন্ট করা যায়? প্রথমেই বলবো মানে ঘাড়ে ব্যথাটা কিন্তু বেশ খানিকটা, মানে অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে বেশ খানিকটা পশ্চার রিলেটেড। তার মানে যদি কেউ তার পশ্চারের দিকে খেয়াল রাখেন, সিম্পল কিছু এরোবিক এক্সারসাইজ করতে পারে, বা ঘাড়ের কিছু স্ট্যাটিক এক্সারসাইজ ঘরে বসেই করা সম্ভব। ইউটিউব খুললেই ঘাড়ের সিম্পল এক্সারসাইজ, স্ট্যাটিক এক্সারসাইজ বলে সেই এক্সারসাইজগুলোকে, এই এক্সারসাইজগুলো করলে কিন্তু পশ্চার কারেকশন অনেকটাই সম্ভব, এবং ঘাড়ে ব্যথাটা যেটা হচ্ছে সেটাও কিন্তু অনেকটাই মানে রিলিফ পাওয়াটা খুব মানে সম্ভব। আরেকটা যেটা, আমাদের এই কোভিডের পর থেকে ঘরে মানে ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা কিন্তু এসে গেছে। মানে যারা আমরা মানে কম্পিউটারের সামনে বা ডেস্কের সামনে কাজ করছি, অথচ মানে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে কাজ করছি। তো এই ব্যাড পশ্চারের জন্য কিন্তু ঘাড়ে ব্যথার মানে কি বলবো, ঘাড়ে ব্যথার ইনসিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছে, অ্যাটলিস্ট আমাদের কাছে পোস্ট কোভিড আমরা দেখি। এগুলো সব কটাই কিন্তু খুব ইজিলি আপনি মানে বাড়িতে বসে কিছু পশ্চারাল কারেকশন এরোবিক এক্সারসাইজ দিয়ে বা জাস্ট যোগব্যায়াম, সিম্পল কিছু যোগব্যায়াম করলে কিন্তু এইটা থেকে মুক্তি পাওয়া খুব সম্ভব। আমরা যখনই সার্ভাইকাল বলি, ঘাড়ের ব্যথার কথা বলি, আমরা খুব একটা কমন টার্ম শুনি ডক্টর, যেটাকে আমরা বলছি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। এটা মূলত কি? সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, আচ্ছা প্রথমেই আগে আমরা বলি কি সার্ভাইকাল কথাটার মানে হচ্ছে গলা, মানে ঘাড় রিলেটেড। তো এই সার্ভাইকাল মানে আমাদের পুরো ভার্টিব্রা বা স্পাইনটাকে যদি আমরা দেখি, ঘাড়ের কাছে এই স্পাইনটাতে 7টা ছোট ছোট হাড় রয়েছে। সেই ছোট ছোট হাড়গুলো একটার পর একটা সাজানো রয়েছে, এবং দুটো হাড়ের মধ্যে যাতে ঘষা না লেগে যায় একটা ছোট ছোট করে কুশন রয়েছে, কুশন অথবা ডিস্ক। এবার এই 7টা ছোট ছোট ভার্টিব্রার সাইড থেকে নার্ভগুলো বেরিয়ে আসে। নার্ভগুলো বেরিয়ে আসে কোথা থেকে? আমাদের স্পাইনাল কলাম থেকে, মানে মাঝখানে শিরদাঁড়া, আর তার থেকে মানে নার্ভ বেরিয়ে আসছে। নার্ভ বেরিয়ে এসে গলায় সাপ্লাই করে, হাতে সাপ্লাই করে, বুকে, পেটে, এবং কোমরের যে নার্ভগুলো সেগুলো পায়ের দিকে। এবারে আমরা এখন কনসেন্ট্রেট করছি সার্ভাইকাল ভার্টিব্রার উপর। সার্ভাইকাল ভার্টিব্রা মানে গলার মধ্যে যে ভার্টিব্রা। এবার সেই যদি ভার্টিব্রা দুটো হাড়ের মধ্যে যদি কোনো কারণে স্পেস কমে যায়, তখন কি হয়? ওই ডিস্কের উপর চাপ পড়ে, মানে যেই মানে জল ভরা একটা কুশন আছে ধরে নিন, সেটাকে ডিস্ক নাম দিচ্ছি আমরা, সেই ডিস্কের উপর চাপ পড়ে। এই ডিস্কের উপর চাপ পড়ার ফলে কি হয়? যেই নার্ভগুলো বেরিয়ে আসছিল, এসে হাতকে সাপ্লাই করছিল, সেই নার্ভের গোড়ায় গিয়ে চাপ ফেলে। নার্ভের গোড়ায় চাপ ফেলার সঙ্গে সঙ্গে ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, একটা ইলেকট্রিক শক, মানে একটা বিদ্যুৎ চমকানোর মতো হঠাৎ করে একটা খুব ব্যথা আসে, সেটাকেই বলা হয় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। আচ্ছা, রেডিকুলোপ্যাথি অর্থাৎ ওই নার্ভের গোড়ায় চাপ পড়ার জন্য যেই ব্যথা, তাকে বলা হয় রেডিকুলোপ্যাথি, এবং সেটা ঘাড়ের রিজনে হচ্ছে বলে সেটাকে বলা হয় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। আচ্ছা, এই যে ডক্টর পুরো খুব সুন্দর করে আপনি একটা এক্সপ্লেনেশন দিলেন যে কিভাবে হাড়গুলো সাজানো থাকে পরপর করে, এবং মাঝখানে যেটাকে বলছেন যে একটা মানে ডিস্ক এমন ভাবে থাকে যার কারণে, বা কুশন এমন ভাবে থাকে যার কারণে প্রেশার না পড়ে একটার সাথে আর একটা হাড়ের উপরে, প্রেশার না পড়ে। কিন্তু তারপরেও বয়সের সাথে সাথে দেখা যায় বিভিন্ন রকম সময়ে সমস্যাগুলো তৈরি হয়। এবার ডক্টর, যেটা জানার বিষয় মূলত, যে আজকে যখন বলি আমরা, এই পয়সার কথা বললেন, বিভিন্ন ভাবেই দেখা যায় আইটি সেক্টর থেকে শুরু করে বাড়িতে, এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় ম্যাক্সিমাম ওয়ার্কটা কিন্তু তারা ওভার ল্যাপটপ করছে, পড়াশোনা হচ্ছে সেটাও ল্যাপটপ কিংবা ফোন, প্রচুর পরিমাণে তাদের ব্যবহার করতেই হচ্ছে, কিছু করার নেই লাইফস্টাইলের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে লাইফস্টাইল এবং পয়সার এটা যদি চেঞ্জ করা যায়, অনেকটা ভালো থাকতেই পারে, যেটা আপনার কথায় উঠে এলো। কি কি চেঞ্জ করা যায়, কি কি করবেন তারা যাতে ব্যথাটা না আসে,
অথবা ব্যথা হলে তারা রিলিফ পেতে পারে? প্রথমে সার্ভাইকাল র্যাডিকুলোপ্যাথি বা মানে যেটার ঘাড়ে ব্যথাটা যেটা হাতের দিকে ছড়িয়ে আসছে, সেইটা প্রথমে জানতে হবে। যদি একটা ঝিনঝিনে ব্যথা হয় বা একটা ইলেকট্রিক শকের মতো ব্যথা হয়, এই ডিস্কের যে প্রবলেম তার জন্য এগুলো হচ্ছে, ঠিক? তো ডিস্কের প্রবলেমগুলো যদি আপনি মোটামুটি একটা রেস্ট দেন, সেই ব্যথাটা কিন্তু দেখা গেছে নর্মালি 6 মাসের মধ্যে, 4 থেকে 6 মাসের মধ্যে কিন্তু ওটা নিজের থেকেই ঠিক হয়ে যায়। আচ্ছা, নিজে থেকে ঠিক হয়ে যায়। এবং তার সঙ্গে যেগুলো আমরা বললাম, কিছু পশ্চার কারেকশন করতে হয় আর কিছু স্ট্যাটিক এক্সারসাইজ করতে হয়। কিছু যদি না হয়, অ্যাটলিস্ট সেম পশ্চারে না বসে কিছুক্ষণ, মানে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর আমরা যদি 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড বা 1 মিনিট যদি আমরা উঠে যাতে একটুখানি মানে আমরা স্ট্রেচিং করি, তাহলেও কিন্তু এই যে ঘাড়ের উপরে যে স্ট্রেনটা পড়ছে বা আমাদের এই শিরদাঁড়ার উপর যে স্ট্রেনটা পড়ছে, সেটা আমরা কিন্তু ইজিলি অ্যাভয়েড করতে পারি। তো দুটো জিনিস আমি এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে এক, চেঞ্জিং পশ্চার, মানে পশ্চার যত চেঞ্জ করবেন, যত আপনি মুভমেন্টে থাকবেন, তত অবভিয়াসলি কাজ করতে বসে কিছুক্ষণ কাজ করার পর যদি পসিবল হয় একটু ব্রেক নিয়ে, মানে একটা মিনিটের জন্য করতে হবে। এক্স্যাক্টলি, একটা মিনিটের জন্য যদি একটুখানি ব্রেক পান, উঠে একটু স্ট্রেচ করলেন, পশ্চারটাকে চেঞ্জ করলেন, একটু পায়চারি করে এসে আবার কাজে বসে পড়লেন। আচ্ছা, মানে একভাবে বসে থাকাটার থেকে কিছুটা রিলিফ, মানে নিজের ক্ষেত্রে এটা অনেক হেলদি ব্যাপার। সেকেন্ড যেটা বলার আছে, সেটা হচ্ছে আমাদের কোন অ্যাক্সেসে, মানে আমি যে ল্যাপটপটা রেখেছি বা কম্পিউটারটা রেখেছি, ওটা যেন একটা স্ট্রেট অ্যাক্সেসে পড়ে, মানে ঘাড়টা কোনো রকম ভাবে অ্যাবনর্মাল কোনো মানে দিকে ঝুঁকে বা খুব উঁচুতে থাকলেও কিন্তু মানে আমাদের চোখের সাথে যেন স্ক্রিনটা একটা স্ট্রেট অ্যাক্সেসে থাকে, অর্থাৎ অনেকক্ষণ ধরে বেন্ড যেন আমরা না হয়ে থাকি বা ঝুঁকে যেন না কাজ করি। তাহলেও কিন্তু মানে এই অ্যাক্সেসটা, মানে চোখের এই স্ট্রেট অ্যাক্সেসটা যদি আমরা মেনটেন করি, তাহলেও কিন্তু ঘাড়ে ব্যথাটা অ্যাভয়েড করাই যেতে পারে আর কি। মানে ডক্টর, সেক্ষেত্রে আপনি যেটা মিন করছেন, আই থিঙ্ক নর্মাল যে পয়সারটা, সেটাকে যতটা ধরে রাখা যাবে মানুষের জন্য ততটাই বেটার। আর আমি যেটা আরেকটা বললাম, সেটা হচ্ছে চেঞ্জিং পশ্চার ইজ এ গুড পশ্চার। তার মানে একভাবে একটানা কাজ না করে মাঝখানে নিজেকে একটুখানি এক্সকিউজ করে 2 মিনিট যদি আপনি পায়চারি করে এসে আবার কাজে বসতে পারেন, তাহলে খুব ভালো। এটা ছাড়াও আর যে লাইফস্টাইল মডিফিকেশনস গুলো, যেরকম কি স্মোকিং, যতটা আপনি অ্যাভয়েড করবেন তাতে আপনার লাইফ মানে এই ব্যথার কন্ডিশনগুলো অনেকটাই কম হয়। এটা ছাড়া ডায়েট মেনটেন করা, একটা নর্মাল ডায়েটের মধ্যে থাকা, ওভারওয়েট না হওয়া, এগুলো তো যে কোনো ক্রনিক পেন কন্ডিশনেই এগুলো অ্যাপ্লিকেবল আর কি। এগুলো করলে, এগুলো কন্ট্রোলের মধ্যে থাকলে বা স্মোকিং অ্যাভয়েড করলে, তাহলে দেখা গেছে অবভিয়াসলি এই নার্ভ রিলেটেড যে ব্যথাগুলো সেগুলো কম হয়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে যারা রেগুলার একটা কাজ করতো কোনোভাবে, তাদের কিন্তু ব্যথাটা যখন স্টার্ট হয়, অনেকের ক্ষেত্রেই হঠাৎ করে ব্যথাটা স্টার্ট হয়, তারা কারণ বুঝতে পারছে না, ধীরে ধীরে দেখছেন হাত মুভ করতে পারছেন না, পেছনের দিকে নিতে পারছেন না, এবং তার সাথে ঘাড়েও ব্যথা রয়েছে। সেই সময় কি করবেন তারা? যদি কোনো পার্টিকুলার পশ্চারে ব্যথাটা হয় বা হঠাৎ করে শুরু হয় ব্যথাটা, প্রথমেই ব্যথার ধরনগুলো আইডেন্টিফাই করতে হবে। ধরনের মধ্যে মানে নার্ভের ব্যথা হলে কিছু স্পেসিফিক জিনিস মানে পেশেন্ট বুঝতে পারে, যেরকম বিদ্যুৎ চমকানোর মতো ব্যথা, অথবা কেউ ছোট পিন ফোটাচ্ছে এরকম ব্যথা, বা স্ট্যাবিং ধরে, মানে 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 এতটাই সিভিয়ার, হঠাৎ করে মনে হবে কেউ যেন একদম মানে ছোড়া মারলো, এরকম টাইপের একটা তীব্র এরম ধরনের ব্যথা হলে আমরা বুঝতে পারবো। অথবা ধরুন যদি কোনো ঝিনঝিন বা অবশ ভাব লাগে, তাহলে বুঝতে হবে কি এটা হতে পারে নার্ভ রিলেটেড ব্যথা। এটা ছাড়া যেটা খুব পার্টিকুলারলি দেখা যায় আপনার র্যাডিকুলোপ্যাথিতে, হচ্ছে আমাদের কোন নার্ভে চাপ পড়ছে সেই অনুযায়ী আর কি হাতের একটা পার্টিকুলার অংশে আপনার সমস্যাগুলো দেখা যাবে। আপনি হয়তো দেখবেন কি হাতের বাইরের দিকটা ব্যথা, ভেতরের দিকটাতে একদম নর্মাল লাগছে, বাইরের দিকটাতে কষ্ট হচ্ছে। বা যদি নর্মাল সাইডের সাথে কম্পেয়ার করা যায়, তাহলে মনে হবে কি
এদিকে একটুখানি অবশ ভাব লাগছে, এইগুলো হচ্ছে সাইন যেটা দিয়ে আমরা বুঝতে পারবো কি নার্ভের প্রবলেমের জন্য ব্যথাটা হচ্ছে, অন্য কোনো জয়েন্ট বা অন্য কোনো মাসেল রিলেটেড ব্যথা নয়। সেক্ষেত্রে যেটা কিছুক্ষণ আগে বললাম, যদি না আপনার মানে নর্মাল রেগুলার কাজ করতে কোনো অসুবিধা যদি না হয় আর কি, মানে মোটামুটি টলারেবল লেভেলে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে একটু রেস্ট দিলেই কিন্তু এই ব্যথাটা, ডিস্কের ব্যথা বা এই নার্ভ ডিস্কের জন্য নার্ভের যে ব্যথা, সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। যদি বাই চান্স মানে ব্যথাটা না ঠিক হলো, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত, কারণ মানে ব্যথাটা এতটাই বেশি হয় তখন আর অন্য কাজ করাটা মানে সম্ভব হয় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ডক্টর, কারণ প্রত্যেকটা মানুষ, আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় একটা টেন্ডেন্সি থাকে, তারা রেগুলার একটা কিছু হয়তো ফেস করছেন, তাদের কাজের সাথে সাথে একটু ব্যথা আসছে, সেটাকে বেশিরভাগ সময় ওভারলুক করে যান তারা। তো একটা সময় পরে দেখা যাচ্ছে এতটা সিভিয়ার কন্ডিশন, সেই সময় তাদের ডক্টরের কাছে যেতেই হচ্ছে, তারা বাধ্য, কারণ তাদের একদম মানে শেষ সময়, যে সময়টা দাঁড়িয়ে তারা মনে করছেন যে না আর পসিবল হচ্ছে না, এই ব্যথা নিয়ে তারা রেগুলার তাদের কাজগুলো করতে পারবে। তো ডক্টর, প্রথমে আমি এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে একটু জানতে চাইবো, কারণ কোন সময় মানুষকে ডক্টরের কাছে যেতে হবে। আমরা সবসময় একটা কথা বলি, আর্লি ডায়াগনোসিস যখনই হয় তখন একটা মানুষের সেরে ওঠার চান্স অনেক বেশি থাকে, সেটা ব্যথার ক্ষেত্রেও। তো কি করে বুঝবেন মানুষ কোন সময় ডক্টরের কাছে প্রপার টাইম যাওয়ার? যে কোনো ব্যথায় যদি আপনার রেগুলার কাজে আর কি বাধা তৈরি করছে, তখনই একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া উচিত। কারণ এই মানে ঘাড়ে ব্যথা যদি নার্ভ রিলেটেড ব্যথা হয়, সেটা এতটাই বেশি সিভিয়ার হয়, ওটা হয়তো বাড়িতে বসে নিজে থেকে কারেক্ট করা সম্ভব না। ইনিশিয়াল স্টেজে পশ্চার কারেকশন, বালিশটা চেঞ্জ করা, এগুলো করতে পারেন। তারপরে যদি ওটা একটা রেগুলার বেসিসে ব্যথা হতে থাকে, তাহলেই কোনো স্পেশালিস্টের ওপিনিয়ন নেওয়া উচিত। এবং স্পেশালিস্ট মানে আমাদের কাছে যখন আর কি পেশেন্ট ঘাড়ে ব্যথা নিয়ে আসে, প্রথমেই আমরা আগে পেশেন্ট দেখে বোঝার চেষ্টা করি কি ব্যথাটা নার্ভ রিলেটেড ব্যথা হচ্ছে, নাকি হাড় রিলেটেড ব্যথা হচ্ছে, নাকি ডিস্ক রিলেটেড ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে কিছু সিম্পল টেস্টের প্রয়োজন পড়ে। সিম্পল টেস্ট অর্থাৎ এক্সরে অথবা এমআরআই, এগুলোর প্রয়োজন পড়ে। এক্সরেতে হাড় ছাড়া বাকি কোনো সফট টিস্যু, অর্থাৎ এই ডিস্ক মেটেরিয়াল বলুন বা নার্ভগুলো বলুন, এগুলো কিন্তু বোঝা সম্ভব নয়। তো এই মানে চাপ, নার্ভের উপর চাপ পড়ছে কিনা এটা বোঝার জন্য একটা এমআরআই এর প্রয়োজন হতে পারে। এই এমআরআই এর দরকার আছে না নেই, সেই ইভ্যালুয়েশনটা কিন্তু একজন স্পেশালিস্ট ডক্টরই আর কি, মানে আপনার যদি কষ্ট থাকে এবং সেটা বারবার যদি আপনাকে বিরক্ত করে, সেক্ষেত্রে একজন স্পেশালিস্টের ওপিনিয়ন নেওয়াটা 100বার, কারণ তিনিই বুঝবেন আসল কারণটা কি, এবং কারণ যতক্ষণ না বুঝতে পারছেন ট্রিটমেন্ট পসিবল না। আমরা এটা বারবার জেনে আসছি প্রোগ্রামের মধ্যে দিয়ে, সত্যিই তো তাই, কারণটাকে তো আগে সরাতে হবে, নইলে তো মেনটেন করছেন সেম জিনিস, হয়তো তিনি মেডিকেশন নিচ্ছেন, হয়তো তিনি কিছু কিছু এক্সারসাইজ করছেন, তারপরও ঠিক হবে না। এই প্রসঙ্গে আসি, যখন ঘাড়ের ব্যথার সাথে বালিশ ভীষণভাবে রিলেটেড, কারণ ম্যাক্সিমাম ডক্টরদের বলতে শোনা যায় যে কাউকে কাউকে সাজেস্ট করেন যে আপনি বালিশ ব্যবহারই করবেন না, আবার কাউকে বলেন খুব পাতলা বালিশ ব্যবহার করতে। এটা ঠিক এর সাথে কিভাবে রিলেট করে যাচ্ছে যে ঘাড়ের ব্যথায় মানে বালিশ নিয়ে এত রকম ভাবে বলে থাকেন ডক্টররা, সাজেস্ট করে থাকেন, কারণ কি? কারণটা খুব সিম্পল, মানে বালিশ যদি খুব উঁচু হয় বা সেটা ঘাড়ে যদি মানে বেশ 7-8 ঘন্টা মিনিমাম আওয়ার্স যখন এক পেশেন্ট ঘুমোচ্ছে, তো সেই পশ্চারে থাকলে ঘাড়ের মাসেলগুলোর উপরে একটা স্ট্রেন পড়ে। সেটার জন্যই হয় বালিশ ছাড়া বা খুব একটা মানে কম থেকে পাতলা কোনো বালিশ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ঘাড়ের যে এই যে অ্যাক্সেস, যেটার কথা আমি বলছিলাম, আমাদের মানে ঘাড় আর পুরো শরীরটার যে অ্যাক্সেসটা, তাহলে সেটা মেনটেন হবে। এবং শুয়ে থাকার সময়ও সেই অ্যাক্সেসটা মেনটেন করলে এই মানে আননেসেসারি কোনো ধরনের স্ট্রেন আর কি ঘাড়ের যে মাসেলগুলো তার উপরে কম পড়বে। সেই স্ট্রেনটা কম পড়লেই এই ঘাড়ে ব্যথার সমস্যাটা আর কি অ্যাভয়েড করা যায়।
আচ্ছা। এটা ছাড়া যদি কোনো ধরুন এই যে ভার্টিব্রার কথাগুলো বলছিলাম, যে সার্ভাইকাল ভার্টিব্রা, এই ভার্টিব্রার গুলো যদি কোনো আর্থ্রাইটিস বা নার্ভের যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে পশ্চার চেঞ্জ করলেই যে সব ঠিক হয়ে যাবে তা ঠিক নয়। সেক্ষেত্রে কারণটা বার করা দরকার এবং সেটার ট্রিটমেন্ট শুরু করাটা খুব জরুরি। ট্রিটমেন্ট বেসিক্যালি আমরা অনেকেই ভয় পান, যারা ওপাশে দর্শক আছেন তারাও বলবেন, অনেক সময় সার্জিক্যাল ওয়ে নিতে হয়, কিন্তু নন সার্জিক্যাল ওয়ে তো ম্যাক্সিমামটাই, সবসময় কিন্তু সার্জারির প্রয়োজন হয় না, ইনফ্যাক্ট বেশিরভাগ সময় প্রয়োজন হয় না। নন সার্জিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট কি কি আছে? আপনি খুব একদম ঠিক বলেছেন। ঘাড়ে ব্যথা প্রথমে যেটা বললাম, কিছুদিন রেস্ট বলতে আমি কিন্তু বেড রেস্টের কথা বলছি না, আমি খালি বলছি কিছু মানে স্ট্রেন, খুব বেশি ধরনের কোনো ভারী কোনো জিনিস নেওয়া বা কোনো খুব স্ট্রেসওয়ালা কিছু কাজ করা, এগুলো অ্যাভয়েড করলে কিন্তু ঘাড়ে ব্যথাটা বা যে কোনো শরীরের যে কোনো ব্যথাই কিন্তু আপনি রিলিফ পেতে পারেন। এটা ছাড়া সব ঘাড়ের ব্যথার ক্ষেত্রেই যে সার্জারি প্রথমেই প্রয়োজন পড়ে তা নয়। অনেকটাই কিছু ওষুধ মানে মেডিসিনাল থেরাপি অথবা ফিজিওথেরাপি আর বা পশ্চার কারেকশন, এগুলো করলেই কিন্তু ব্যথাটা অনেকটাই সেরে যায়। এই যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে ওয়েট তার থেকে মনে হয় ব্যাগের ওয়েট বেশি, এই যে ভারীর কথা বলছেন, বহু মানুষকে, কিছু কিছু মানুষের হয়তো দেখা যায় প্রফেশনটাই এমন, প্রচুর ভার তাকে নিতে হচ্ছে, কিন্তু কিছু মানুষ কি করেন, কিছু মানুষ মানে নিজের যা ওয়েট কতটুকু ক্যারি করতে পারেন তার থেকেও বেশি নিয়ে ফেলেন, তাদের জন্য কি বলবেন? অনেকে আবার মনে করেন যে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, যেগুলো মানে পেছনে যে ব্যাগগুলো যেগুলো ইউজ হয় দুদিকে নাকি যদি ভারসাম্য সমানভাবে বজায় থাকে ঘাড়ে ব্যথা আদৌ হবে না। একদম ঠিক। ঘাড়ে মানে ডিস্কের প্রবলেম বা নার্ভে চাপ লাগা, এগুলো অনেক সময় দেখা গেছে বেকায়দায়, মানে বেকায়দায় বলতে দু কাঁধে নিলে ওয়েটটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এক কাঁধে নিলে সেটা হচ্ছে না। এই সেটা একদম ঠিক কথা। দু কাঁধে নিলে পিঠের ব্যাগটা যদি দু কাঁধে নেওয়া হয় তাহলে দু সাইডের মাসেলগুলোই ইউজড হবে, সেক্ষেত্রে ব্যথাটা কম হবে। কিন্তু এগুলোর অ্যাকচুয়ালি কোনো আলাদা করে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম আলাদা করে কিছু নেই। মানে যেটা করার সেটা হচ্ছে কি দরকারের চেয়ে বেশি ভারী কিছু না নেওয়া, এবং যদি কোনোভাবে এরকম ভাবে চোট লেগে মানে যায় কারোর, তখন অ্যাটলিস্ট ব্যথাটা প্রথম শুরু হওয়ার পর একটুখানি সচেতন হয়ে যাওয়া কি আরেকবার এরকম করব না। কারণ কি যেটা বললাম, কয়েকদিন রেস্ট দিলে কিন্তু এই প্রবলেমগুলো রিভার্স হয়ে যায়। মানে ব্যথা যখন হচ্ছে তখন আর ভারী কিছু দিনের জন্য রেস্ট নেওয়াটা খুব জরুরি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো রিভার্স করা যায়, মানে ঠিক করে ফেলা যায় আর কি। এছাড়া মেডিকেশন রয়েছে? এছাড়া মেডিকেশন দেখুন, বাড়িতে বসে মেডিকেশন বলতে খুব যদি কষ্ট হয় সেক্ষেত্রে কোনো পেন কিলার অথবা মাসেল রিল্যাক্সেন্ট, সিম্পল প্যারাসিটামল প্রথম 1-2 বার খেয়ে আপনি দেখতে পারেন। তারপরেও যদি আপনার নর্মালি দেখা গেছে নার্ভের ব্যথা কিছুটা লাভ হয়তো হবে প্রথম কিছুক্ষণের জন্য আর কি লাভ হবে। তবে নার্ভের ব্যথা যদি মানে কারোর যদি নার্ভের চাপের জন্যই ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে আর মেডিসিন নেওয়াটা উচিত না। কারণ কি পেন কিলার আমরা সবাই জানি, পেন কিলার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী খাওয়া যেতে পারে, তারপর মানে কন্টিনিউয়াস কেউ খেয়ে গেলে সেটা মোটেই ঠিক নয়। সেক্ষেত্রে আপনার হেল্প নিতে হবে একজন স্পেশালিস্টের। এবার আমাদের কাছে বা পেন স্পেশালিস্টের কাছে বা ব্যথা বিশেষজ্ঞদের কাছে যখন একজন পেশেন্ট ঘাড়ে ব্যথা নিয়ে আসে, আমি যেটা প্রথমেই বললাম, প্রথমে আমরা আগে খুঁজে বার করি ব্যথার কারণটা কি, কোন জায়গা থেকে ব্যথাটা হচ্ছে। তারপর সেটা মোটামুটি একটা আমরা যখন নির্দিষ্টভাবে বলতে পারছি বা বুঝতে পারছি, মেডিসিন থেরাপিটা বেশ 2-3 ধরনের হয়। কিছু ক্ষেত্রে প্রথমে আমরা কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ দিই, যাতে এই যে নার্ভের গোড়ায় যেই চাপটা পড়ছিল সেই চাপটা ফলে সেই জায়গাটা লোকালি যেই প্রদাহটা হচ্ছিল সেই প্রদাহটা কমানোর জন্য কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ দিই। এটার পরে এই যে ঘাড়ের চারপাশে যে মাসেলগুলো যার জন্য মাসেল স্ট্রেন হচ্ছে, সেই মাসেল গুলো স্ট্রেন কমানোর জন্য কিছু মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয়।
এটার পরেও যদি নার্ভের ব্যথা কন্টিনিউ করে তখন কিছু নার্ভের ওষুধ আর কি শুরু করা যেতে পারে, যেটাতে আপনার মানে নার্ভের ওষুধ খেয়ে আপনার ব্যথাটা যাতে কম থাকে। আমরা বরাবরই পেশেন্টদের থেকে আর কি মানে নেক্সট কোয়েশ্চেন থাকে পেশেন্টদের, এটার কি সাইড এফেক্ট। তাই আমি বলতে চাইবো কি নার্ভের ওষুধ যখন বলছি, নার্ভের ওষুধটা এরকমই মানে এমন কোনো সাইড এফেক্ট তার নেই যেটাতে কোনো লাইফ থ্রেটনিং কোনো প্রবলেম হবে। ব্যথাটা যখন হচ্ছে সেই ব্যথার সিগন্যালটাকে একটুখানি কমিয়ে রাখা, যাতে ব্যথার অনুভূতিটা খুব বাড়াবাড়ি না হয়, এটাই হলো এই নার্ভের ওষুধের কাজ। তো কিছু নার্ভের ওষুধ আমাদের শুরু করতে হয় যখন ওই ডিস্কের প্রবলেমটা কারোর যদি ক্রনিক্যালি থাকে, অর্থাৎ 6 মাসের বেশি হয়ে গেছে অথচ সেই ডিস্কের প্রবলেম রেস্টের পরেও ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের নার্ভের ওষুধ মুখে খাওয়ার কিছু ট্যাবলেট আর কি খেতে হয়। আর এইগুলোর পরেও যদি কারো ঠিক না হয় তখনও উপায় আছে, নন সার্জিক্যাল উপায় আছে, সেটা হচ্ছে ইনজেকশন। ইনজেকশনের থ্রু দিয়েও নার্ভের গোড়ায় যেখানে নার্ভের চাপটা পড়ছে, যার ফলে যে হাতে ব্যথাটা যে ছড়িয়ে যাচ্ছে, সেই নার্ভের গোড়ায় কিছু ইনজেকশন দেওয়া সম্ভব বা পসিবল, যেটা আমরা দিয়ে থাকি। দিয়ে ওই নার্ভটাকে ছাড়িয়ে দেওয়া, বেসিক্যালি যেই চাপটা পড়ছে সেই চাপটাকে যথাসম্ভব আর কি বিনা সার্জারি ছাড়াই সেই চাপটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা, সেটাও আমাদের ইনজেকশনের মাধ্যমে পসিবল। মানে যাতে পেইনটা তিনি ফিল না করেন এবং তিনি যাতে ভালো থাকেন, কারেক্ট, এই কন্ডিশনটা, মানে সবকিছুই পসিবল, শুধু মানুষকে সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়াটা জরুরি। ডক্টর, একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি সাজেশন থাকবে যাতে তারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এইভাবে ব্যথার যারা শিকার হচ্ছেন তারা যাতে কিছু রিলিফ পান? আবারও বলবো, সেটা হচ্ছে চেঞ্জিং পশ্চার 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা অ্যাক্সেস মেনটেন করা খুব জরুরি, কোনো রকম স্ট্রেন যাতে না পড়ে ঘাড়ে। স্পেসিফিক্যালি যদি অনেক ঘন্টার কাজ থাকে তখন মুভিং পশ্চার এবং ওই মানে ওই অ্যাক্সেসটা মেনটেন করা খুব জরুরি। এটা ছাড়া ঘাড়ে ব্যথা শুরু হলেই প্রথমেই ঘাবড়ে যাবেন না, কারণ কি ঘাড়ে ব্যথা একটা ন্যাচারাল প্রসেসে কিছুদিনের মতো যদি রেস্ট দেওয়া যায় ওটা নিজে থেকে সেলফ রিজলভিং, অর্থাৎ মানে ওটা সেরে যায় নিজে থেকে। তারপরেও যদি আপনার মনে হয় কি না এই হোম রেমেডিস গুলো করার পরেও আমার ব্যথা কন্টিনিউ করে যাচ্ছে এবং সেটা আমার রেগুলার কাজে মানে প্রবলেম তৈরি করছে, সেক্ষেত্রে একজন মানে ব্যথা বিশেষজ্ঞ বা যে কোনো স্পেশালিস্টকে দেখানোটা খুব, নার্ভ রিলেটেড প্রবলেমের জন্য আপনার দেখানোটা উচিত, অ্যাটলিস্ট যাতে আমরা আগে থেকেই ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিসটা হলে সেই অনুযায়ী আমরা মানে মেডিসিন বা যা যা রিলেটেড ফিজিওথেরাপি সেগুলো অ্যাটলিস্ট যাতে আমরা শুরু করতে পারি। ঠিক, শুধুমাত্র সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়া দরকার এবং যে জিনিসের যে বিশেষজ্ঞ রয়েছে আমরা যাতে সেখানেই গিয়ে পৌঁছতে পারি, তাহলে সঠিক সমাধান পাবো, সুস্থ থাকতে পারবো। আজকের বিশেষ বিষয় নিয়ে আলোচনা হলো ডক্টর, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, তার সাথে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।